আমি আক্তারা, আমার স্বামী মোহাম্মদ আইয়ুব আনসারি, সে রৌমারী উপজেলার সাধারণ সম্পাদক। বাবা আব্দুস সবুর, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক। গ্রাম দিঘিরচর, দাঁতভাঙ্গা ইউনিয়ন। সে একজন বড় মাপের প্রতারক। আমি তার নাম আইয়ুব আনসারি, মৌলানা আইয়ুব আনসারি। আমি তার তৃতীয় স্ত্রী। এর আগেও সে 2টা বিয়ে করছিল। প্রথম বউ নির্যাতনের কারণে চলে গেছে, দ্বিতীয় বউ নির্যাতনের কারণে চলে গেছে। তার একটা ছেলেও আছে। পারিবারিকভাবে নানানভাবে তাকে অনেক নির্যাতন করছে, কিন্তু এগুলো আমি জানতাম না। এরপর আমার সাথে বিয়ে হয়। আমার এই যে মেয়ের বয়সে 3 বছর। আমাকেও নানানভাবে নির্যাতন করে, অনেক যৌতুক নিয়ে নির্যাতন করে। ঠিকানাটা বলেন আপনার। আমার গ্রাম ইসলামারি। বলেন আপনি। নানানভাবে সে আমার সাথে নির্যাতন করে, যৌতুকের চাপ দেয়। যৌতুক না দিলে সে আমাকে ছেড়ে দেবে, অনেক হুমকি দেয় যে তার জন্য নাকি মেয়েরা সিরিয়াল ধরে থাকে, আর একটা বিয়ে করবে যদি আমি যৌতুক না দিই। সেজন্য সে একটা প্রতিষ্ঠান দেয় গাছবাড়িতে। প্রতিষ্ঠানের নাম মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া। সেই প্রতিষ্ঠানে আমার বাবা আমার সুখের জন্য 2 লাখ টাকা দেয়। এরপর আমার বিয়ের সময় আমার বাবা 1 ভরির একটা চেন দিছিল। সেই চেনটাও আমি বিক্রি করে ওনাকে দেই। উনি পড়াশোনা করে, আবার প্রতিষ্ঠান খরচ, আমার চেনটাও বিক্রি করে নিজের প্রয়োজনে সে খরচ করে। এরপর এভাবেই অনেক টর্চার করে, কিন্তু আমি আমার মেয়ের মুখের দিক তাকিয়ে তার জীবনে আসছি বা সারা জীবন থাকতে চাই। কিন্তু সবসময় সে তার জীবন থেকে তাড়ানোর চেষ্টা করে, নানান মেয়েদের সাথে যোগাযোগ করে। আমি এগুলো বুঝতে পারি। তো রোজার ঈদের দিন সে আমাকে অনেক মারপিট করে। ঈদের একটা দিন অনেক মারপিট করে। ঈদের 2 দিন পর সে আমাকে অর্ধেক রাস্তায় রেখে দেয় অসুস্থ অবস্থায়। আমি বাড়িতে আসি, বলে যে 3 লাখ টাকা যৌতুক না নিয়ে আসলে সে নাকি আমাকে ছেড়ে দিবে, কোর্টের মাধ্যমে ছেড়ে দিবে, নানান হুমকি ধামকি দেয়। এরপর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আজকে 5-7 মাস ধরে আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি কেন, আমার মেয়েটার পর্যন্ত একটু খোঁজ খবর নেয় না। মেয়েটা অনেক কান্নাকাটি করে, বাবা বাবা করে। আমি অনেকের ফোন দিয়ে মেসেজ করি যে আফিয়া কথা বলবে, আমার মেয়ের নাম আফিয়া সিদ্দিকা। তারপরও সে যোগাযোগ করে না। এরপর আমি অনেকভাবে খোঁজ খবর নিয়ে শুনলাম সে নাকি কুড়িগ্রাম পরীক্ষা দিতেছে। আমি ভাবলাম হয়তো পরীক্ষা দিতেছে, এজন্য ব্যস্ততার কারণে খোঁজ খবর নেয় না। হয়তো কুরবানির ঈদের সময় আমাদের খোঁজ খবর নিবে, এইভাবে নিজেকে সান্ত্বনা দেই। কিন্তু ঈদের সময় আমি মাদ্রাসার ম্যাডামদের কাছে শুনতে পারি যে সে নাকি পরীক্ষা দেওয়ার পর আর মাদ্রাসাতেই আসেনি। তারপর আশপাশ মানুষের কাছে খবর নিয়ে শুনলাম সে ঈদের 2 দিন আগে বাড়ি আসছিল। বাড়িতে আইসে সে কুরবানি দিয়ে কুরবানির মাংস, ঘরের আসবাবপত্র নিয়ে ঈদের 2 দিন পরে ঢাকায় চলে যায়। তো ঈদের 2 দিন পরে তো বাংলাদেশের সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। সে কোন প্রতিষ্ঠানে চাকরি করতে ঈদের 2 দিন পর চলে গেল। আমি খোঁজ খবর নিয়ে শুনতে পারছি সে নাকি আর একটা বিয়ে করছে। আমি সঠিক জানি না, আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু চালচলনে বোঝা যায় সে বিয়ে করছে। এরপর আমি অনেক হতাশার মধ্যে পড়ে যাই। নানানভাবে ফোন দেওয়া শুরু করি, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে। অন্য নাম্বার দিয়ে যখন আমি ফোন দেওয়া শুরু করি তখন সে তার আগের 2টা সিম সব বন্ধ করে দেয়। এরপর আমি অন্যজনের মাধ্যমে, যার মাধ্যমে আমার বিয়ে হয়েছে তাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বলে যে আরও 6-7 মাস আমি বাপের বাড়ি থাকি, এরকম নানান কথাবার্তা বলে। তারপর আমি যখন নিরুপায় তখন আমি থানায় ডিউটি করি। সেখান থেকেও আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি। এজন্য সে কেন আমার সাথে, একটা আলেম মানুষ হয়ে আমার জীবন নিয়ে এরকম সিনেমিনি খেললো। শুধু আমার জীবন না, এর আগেও 2টা মেয়ের জীবনও নষ্ট করছে, সাথে একটা সন্তান, ছেলে সন্তান। এখন আমার জীবন, আমার মেয়ে। তো কেন সে এরকম করে, এগুলোর আমি বিচার চাই। সে আমাকে অনেক মারধর করে, এমনভাবে মারধর করে, রক্তাক্ত করে, কিন্তু কখনো আমি বাড়িতে এসে প্রকাশ করি নাই। ওখানেই ছিলাম। আলেম, অন্য সমস্ত মানুষ হয় মেনে নেওয়া যায়, সে তো একজন মৌলানা তো বিশাল কিছু। সে যদি এরকম করে তাহলে আপনারা যদি এর বিচার না করেন তাহলে এরকম সমাজে আলেমদের বদনাম হবে, আলেম সমাজ নষ্ট হবে। আর ওর বিচার না করলে অন্য ছেলেরা এভাবে মেয়েদের জীবন নষ্ট করবে।